জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি শ্রদ্ধা জানালেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়। রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্ত। জ্বালানি সমস্যা সরকারের নিয়ন্ত্রণে নেই জানিয়েছেন অর্থমন্ত্রী। চ্যালেঞ্জ মোকাবিলায় সৌর বিদ্যুতে আগ্রহ বাণিজ্যমন্ত্রী। শিগগিরই চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখতে গেলেন সন্ত্রাসী হামলায় আহত ডাক্তার আসাদ। দেখছিলেন সংবাদ শিরোনাম। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নতুন রাষ্ট্রপতি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্ত। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্রের জন্য লড়াই, কারাবরণ আর নানা প্রতিকূলতা পেরিয়ে দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি হিসেবে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন নতুন রাষ্ট্রপতি। সকাল 10:30টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় 3 বাহিনীর চৌকস দল সশস্ত্র সালাম জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর, আর নীরবতায় যেন ফিরে আসে 71-এর আত্মত্যাগের স্মৃতি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। স্মৃতিসৌধের আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির দুর্দিনে তিনি যেভাবে দলকে মহাপ্রাচীরের মতো আগলে রেখেছিলেন, আগামী দিনেও দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত প্রহরীর ভূমিকায় থাকবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকান্ত, বাংলা ভিশন, সাভার জাতীয় স্মৃতিসৌধ, ঢাকা। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেয় তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এই শুভকামনা জানান। পোস্টে তারেক রহমান লিখেছেন, গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 23তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী আরও লেখেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথ চলার জন্য রইল আন্তরিক শুভকামনা। স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি গণতন্ত্রের পূজারী, দেশের জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করবে। এদিকে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত বলেছেন, একটু সময় লাগছে, আগামী 1-1.5 বছরের মধ্যে বাংলাদেশের নতুন চেহারা দেখা যাবে। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, কোনো শর্ত দিয়ে নয়, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে প্রাধান্য পাবে জাতীয় স্বার্থ। আহমেদ সরার রিপোর্ট। নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর মঈন খান, বিমান ও পর্যটন মন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিঙ্কন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান শ্রদ্ধা জানাতে। সেখানে তারা জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রীরা। এ সময় ডক্টর মঈন খান বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদের নিয়ে দীর্ঘ 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছে বিএনপি। ফেব্রুয়ারি নির্বাচনে তারা নিজের খুশি মতো ভোট দিয়েছে,
তারা যাকে চেয়েছে তাকে ভোট দিয়েছে এবং এটার নামই হচ্ছে গণতন্ত্র। মানুষের ইচ্ছায় মানুষ যাকে চায় তাদের মানুষের প্রতিনিধি যাদেরকে তারা নির্বাচন করে তাদেরকে নিয়ে সরকার গঠিত হয়। আমরা গণতন্ত্রের পূজারী, আমরা জনগণের সঙ্গে থেকে জনগণের কল্যাণে কাজ করি, ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না। সাংবাদিকদের সাথে আলাপকালে রাশিদুজ্জামান মিল্লাত এবং শামীম কায়সার লিংকন জানান, প্রধানমন্ত্রী চান বাংলাদেশ যেন আগের অবস্থায় ফিরে না যায়। একটু সময় আমাদের লাগছে, কারণ এই দেশটি ভঙ্গুর অবস্থায় ছিল। সেই ভঙ্গুর দেশটাকে তিনি পুনর্গঠন করার জন্য আমাদের 6 মাস সময় দিয়েছিলেন আমাদের নির্ধারণ করে, যাতে করে আমরা প্ল্যানিংটা করি। আশা করি 1-1.5 বছরের মধ্যেই আপনারা বাংলাদেশের ভিন্ন চিত্র দেখতে পারবেন, যে চিত্রে আমাদের তৃণমূল পর্যায় থেকে আপনারা পর্যন্ত সবাই খুশি হবেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে 31 দফা দেয়া হয়েছে, যেটি একটি আমরা মনে করি আজকাল আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলি কার্ড থেকে শুরু করে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পর্যায়ে আছে, এটা অবশ্যই এই দেশ ও জাতি গঠনে একটি উপকারী জ্ঞান। এর আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 4 মন্ত্রী। এ সময় তারা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী ভারতের সাথে তারা ইতিবাচক সম্পর্ক চান। We want a positive relationship with India. কেন রাখবো না? আমাদের নেইবার, উই শুড একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে শুধু ভারত না কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। ওয়েন আওয়ার ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে এটা আমরা কনসেনসাসে আমরা আসবো, উই ক্যান ভিজিট ভারত। যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক অর দ্য উইক আফটার। এখানে কোনো রাশ নাই। এদিকে শনিবার বিকালে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান। সেখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের মাগফিরাত কামনায় দোয়া করেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংক্রান্ত এক সভায় সিদ্ধান্ত হয়। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে 3টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটটি বেছে নেওয়া হয়েছে। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। সভায় প্রধানমন্ত্রী ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় এই বিষয়ে আলোচনা হয়। সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্য সেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়ন যোগ্যতা যাচাই করা হবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার পর পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। চোখে ছানি পড়া রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। শনিবার রাজধানীর ভাসানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে অপারেশনের পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ ও চশমাও বিনামূল্যে বিতরণ করেন তিনি। রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজারের একটি বেসরকারি হাসপাতালের অর্থায়নে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আয়োজকরা জানান, এতে 3 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ অনেক, কাজের ব্যাপ্তি বাড়ায় নতুন সদস্য বাড়ানো হয়েছে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। শনিবার রাজধানীতে এক সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। জানান, গত 6 মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত 17 বছরের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ হয়েছে। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় আগামী 1 বছর তিনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। কাজের সুবিধার্থে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার কথাও জানান তিনি। মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে শামা ওবায়দ বলেন, ভারত কি বলল সেটা বিবেচ্য বিষয় নয়।
যে কোনো জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। এর আগে সিজিএস এর সংলাপে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক এবং পলিসিগত পরিবর্তন ছাড়া নেতৃত্ব স্থানে নারী সমান অংশগ্রহণ নিশ্চিত সম্ভব নয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিদ্যুৎ গ্যাসের সমস্যা সমাধানের সরকার সব উদ্যোগ নিয়েছে, তবে জ্বালানি সংকট সমাধান এখনই সম্ভব নয়, এজন্য কিছুটা সময় লাগবে। ডিসিসিআই আয়োজিত সেমিনারে অর্থমন্ত্রী এসব বলেন। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, চলমান সংকট সমাধানে সরকারকে রাজস্ব আদায় বাড়াতেই হবে। জাতীয় রাজস্ব বোর্ডে দুর্নীতি কমানো গেলে রাজস্ব আদায়ে বড় পরিবর্তন আসবে। রিপোর্ট গোলাম মাইনুল হাসানের। বর্তমান মুদ্রানীতি পলিসি রেট 10 থেকে কমিয়ে শনিবার রাজধানীতে ঢাকা চেম্বার অব কমার্সে 2026 অর্থ বছর দ্বিবার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। While highlighting energy and fiscal sector risk, অনুষ্ঠানে অর্থমন্ত্রী আক্ষেপ করেন, বিএনপি সরকারের কপাল মন্দ, খুব খারাপ অর্থনৈতিক বাস্তবতায় দায়িত্ব গ্রহণ করেছে। কথা বলেন চলমান গ্যাস বিদ্যুৎ সংকট নিয়ে। energy security is the primary component for the development of the economy. সুতরাং আমরা এটাকে 3 মাসে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, বাট এটা একটু সময় লাগবে। আমি এগুলো একটু খোলামেলাভাবে বলছি, তা আপনাদেরকে এই বিষয়টা মানে আমরা কেউ যদি 1 মাস পরে বলে যে ফাইন্যান্স মিনিস্টার সাহেব তো বলে গেছেন, প্রবলেম তো এখনো সলভ হয় নাই, কারণ এটা 1 মাসে সলভ হওয়ার প্রবলেম না। এটা যেটা আমরা ইনহেরিট করেছি, এটা একটা যে অবস্থা থেকে সেখান থেকে সলভ করতে গেলে সবকিছুর একটা টাইম আছে। অর্থমন্ত্রী জানান, বিগত আওয়ামী লীগ আমলে করা বিপুল দেনা পরিশোধ করতে বেগ পেতে হচ্ছে সরকারকে। একটা বিধ্বস্ত অর্থনীতি যেখানে আমরা অ্যাজ ইট ইজ আমরা স্ট্রাগল করতেছি, তার উপরে এই যে মিডল ইস্টের ওয়ার, এটা ডেট সার্ভিসিং যে ডেট রেখে গেছে সবাই বলেছেন, এই ডেট সার্ভিস আমাদেরকে করতে হচ্ছে। আমাদের বিদ্যুতের বিলগুলো সব বাকি রেখে গেছে, বিদ্যুতের বিল আমাদেরকে পে করতে হচ্ছে। তো ফিসক্যাল স্পেস আছে কোথায়? একদম মিনিমামে চলে আসছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যাংকিং খাতকে ঠিক করা সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। রাজস্ব আদায় প্রক্রিয়ায় দুর্নীতি রোধে পদক্ষেপের উপরও জোর দেন তারা। There is one type of tax যেটা অ্যাকচুয়ালি ইজ এ সরকারি কফারে ঢুকে না, বাট উইচ ইজ এ হিউজ বার্ডেন অন দি ইকোনমি। I will call it the হয়রানি tax. হয়রানি tax is something that we have to now, আমি নিজে থেকে একটা হয়রানি ইন্ডেক্স তৈরি করার চেষ্টা করছি। It's not a casual anecdotal thing, it's a structural issue. ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন হলো আমাদের আদি পাপ, আমাদের মনে রাখতে হবে। ওই জায়গাটাতে হাত দিতে না পারলে আমরা কিন্তু একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক একটা ঋণ ঝুঁকিতে পড়ে যাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী যে বাজেটটা দিয়েছেন, সেখানে একটা আইটেম আছে, আপনারা দেখবেন যে দেশীয় এবং বিদেশি সুদের জন্য সুদ পরিশোধ। উচ্চ সুদের হার, বিদ্যুৎ জ্বালানি সংকট সহ সামগ্রিক ব্যবসায় খরচ বেড়ে যাওয়ায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না বলেন ডিসিসিআই সভাপতি। কৃষি প্রযুক্তি ও উপকরণ ব্যবহার সম্প্রসারণ করতে হবে। গোলাম মাইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় সৌর বিদ্যুৎ অনেক সাশ্রয়ী, তাই সরকার সৌর বিদ্যুতের প্রকল্পগুলোকে উৎসাহিত করছে, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোগে ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধনের পর মন্ত্রী একথা বলেন। জানান, সরকার 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নিয়েছে। এটা হয়ে গেলে জ্বালানি সংকট মোকাবিলা করা যাবে, তবে এতে সময়ের প্রয়োজন। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। চাঁদাবাজ সন্ত্রাসীদের খুব শিগগিরই আইনের আওতায় না আনতে পারলে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে শনিবার বিকেলে দেখতে গিয়ে কথা বলেন তিনি। আহত চিকিৎসকের খোঁজ খবর নেন মন্ত্রী। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রোগী দেখে গত 17 আগস্ট ঢাকায় রাতে বাসায় ফেরার পথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেড নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এ পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকার পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। আর সরকারের গঠনমূলক সমালোচনা করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তবে সরকার প্রধানের ব্যক্তি পর্যায়ে গণতান্ত্রিক মনোভাব মাঠ পর্যায়ে পড়ছে না বলে জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মোবাশ্বের আহমদের রিপোর্ট। গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কোন পথে শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে অ্যালায়েন্স ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস AMAR। শনিবার বিকালে 20 মিলনায়তনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বাংলাদেশে রাজনীতির সংস্কৃতির পরিবর্তন শুরু হয়েছে উল্লেখ করে দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলকে এক হয়ে কাজ করার দাবি ওঠে আলোচনায়। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেটাই, যেখানে গণতান্ত্রিক সরকার জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করবে, দায়বদ্ধতা নিশ্চিত করবে, দায়িত্বশীলতা নিশ্চিত করবে এবং আমরা সবাই মিলে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা করে তুলতে পারবো যেখানে দল মত পথের ঊর্ধ্বে উঠে গণ অভ্যুত্থানে যেমন ছিল আমরা প্রত্যেকে বৃহত্তর জাতীয় স্বার্থে এক জায়গায় থাকবো। দল মত নির্বিশেষে, বিশ্বাসী অবিশ্বাসী, সংশয়বাদী প্রত্যেকটা মানুষের জন্য এই বাংলাদেশটা একটা নিরাপদ ভূমি, একটা নিরাপদ জমি হবে। এটা একটা বিষয়। আর এই বাংলাদেশটাকে একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচিত সরকার রাজনৈতিক প্রতিহিংসা দেখায়নি উল্লেখ করেন আলোচকেরা। তবে প্রধানমন্ত্রীর ব্যক্তি পর্যায়ে গণতান্ত্রিক মনোভাব মাঠ পর্যায়ে পড়ছে না বলেও জানান অনেকে। 6 মাসে যদি আমরা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন বলি, আমি একটা কথা খুব দার্শনিক কণ্ঠে যেখানে আমি সুযোগ পাই বলি যে রাজনীতিতে একটি প্রতিহিংসা ইনজেক্ট করার যে টেন্ডেন্সি ছিল সেটা কিন্তু বর্তমান সরকার এই পরিবর্তনটা আনতে পেরেছে। সরকার যদি এই টলারেন্স যে সংস্কৃতি, অন্যদেরকে সহ্য করা, তাদের জন্য ডেমোক্রেটিক স্পেসটা তৈরি করা, কারণ বিরোধীদের যদি রাজনৈতিক পরিসর না থাকে সরকারের নিজের রাজনৈতিক পরিসর অনেকখানি ছোট হয়ে যাবে। নাগরিকদের মান উন্নয়নের মধ্য দিয়ে সরকার শক্তিশালী রাষ্ট্র তৈরি করতে চায় বলেও আলোচনায় উঠে আসে। পয়েন্ট আপনারা এখানে যে মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। প্রায় 1.5 যুগ পর রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপি সরকারের সামনে এখন অন্যতম চ্যালেঞ্জ গ্যাস সংকটের সমাধান। বিশ্লেষকরা বলছেন আমদানিতে শক্তিশালী সিন্ডিকেটের প্রভাবের কারণেই অতীতে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়নি। বিগত আওয়ামী লীগ সরকার বাপেক্সকে কেবল দুর্বলই করেনি, বাড়তি দামে এলএনজি আমদানিও করেছে। পাশের দেশগুলো গ্যাস অনুসন্ধানে বহুদূর এগিয়ে গেলেও বাংলাদেশ থেকেছে দর্শক হয়ে। গোলাম ময়নুল হাসানের আরেকটি রিপোর্ট। একসময় বলা হয়েছিল বাংলাদেশ ভাসছে গ্যাসের উপর। বাস্তবে এখন বাসাবাড়িতে ঠিক মতো গ্যাস নেই, সিএনজি স্টেশনগুলোতে হাহাকার, আর গ্যাসের চরম সংকটে শিল্প কারখানা। বিশ্লেষকরা বলছেন অনুসন্ধানে বাপেক্সের সক্ষমতা না বাড়িয়ে 2018 সালে আওয়ামী লীগ সরকার যায় ব্যয়বহুল এলএনজি আমদানির দিকে, অথচ পাশের দেশগুলো সক্ষমতা অর্জন করে এখন বিদেশীয় তেল গ্যাস অনুসন্ধানে কাজ করছে। 2024 বা 25 পর্যন্ত যে সরকারগুলি ছিল তারা নিজেদের গ্যাস আহরণ এবং উন্নয়ন না করে একটা সিন্ডিকেটের প্রভাবে গ্যাস আমদানির দিকে গেছে। সরকার 6 মাস ধরে এসছে, এই সরকার কিন্তু একটা সংকট নিয়ে এসছে। কারণ আপনার যদি দুটো এফএসআরও যখন চালু থাকে তখনও কিন্তু আপনার যে চাহিদা, সেই চাহিদার তুলনায় আপনার সরবরাহ প্রায় 1000 মিলিয়ন কিউবিক ফিট পার ডে কম থাকে। যখন সমুদ্র সীমা জয় করেছে তার পরবর্তীতে আপনি দেখেন মায়ানমার কিংবা আমাদের প্রতিবেশী ভারত, তারা কিন্তু তাদের সমুদ্র সীমায় অলরেডি গ্যাস এবং তেল উত্তোলন শুরু করেছে। সে জায়গায় আমরা কোথায় আছি? আমরা দর্শকের ভূমিকায় আছি। আমাদের বাপেক্স যখন প্রতিষ্ঠা হয়েছে সেই সমসাময়িক আপনি মালয়েশিয়ার পেট্রোনাস, আপনার ইন্ডিয়ার ওএনজিসি কিংবা পাকিস্তানের ওজিডিসিএল, যাদের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা দেশের সক্ষমতা পূরণ করে দেশের বাইরেও তারা তাদের কার্যপরিধি বিস্তার করেছে। বিগত সরকার কেন গ্যাস অনুসন্ধানে হাত গুটিয়ে ব্যয়বহুল এলএনজি আমদানিতে ঝুঁকলো তা তদন্তের তাগিদ দেন তিনি। আপনি এলএনজির ওখানে কি হয়েছে এটা তো একটা ইনভেস্টিগেট করলে বোঝা যাবে। আসলে এটা তো আমি বলতে পারবো না এই জায়গা থেকে যে ধরেন আপনি আমার 3 টাকার যেই গ্যাস আমি পাচ্ছি সেটা আমাকে 55 টাকা দিয়ে কিনে আনতে হচ্ছে। আমরা এলএনজি নির্ভর হব কেন? আমাদের দেশীয় সম্পদের ঠিকমতো অনুসন্ধান না করে আমরা আমদানি নির্ভরতার দিকে চলে গেছি কেন? সেটাও ইনভেস্টিগেট হওয়া দরকার। আগে যেটা দরকার, বাংলাদেশের ল্যান্ড সারফেসে ছাতক ট্যাংরাটিলায় গ্যাস আছে, আপনি ভোলায় আবিষ্কৃত গ্যাস পড়ে রয়েছে, এইগুলি একেবারে যুদ্ধ প্রস্তুতি নিয়ে ভোলার গ্যাসটা গ্রিডে আনা উচিত। ট্যাংরাটিলা ছাতকে যেখানে ড্রিল করলেই গ্যাস পাবে
পার্বত্য চট্টগ্রাম এলাকায় যেখানে অনেকগুলি নোন গ্যাস আছে, এখানে এক্সপ্লোরেশন করলে আমি মনে করি 2 থেকে 3 বছরের মধ্যে আমাদের ল্যান্ড সারফেসে 2 থেকে 3 TCF গ্যাস আসবে, এবং এইসব জায়গায় যেহেতু পাইপলাইন করা আছে, পাইপলাইন দিয়ে ইভাকুয়েট করা যাবে। সমুদ্রের গ্যাস অনুসন্ধানের জন্য পিএসসি দরপত্র আহ্বান করেছে সরকার। এতে ভবিষ্যতে সমাধানের আশা দেখছেন বিশ্লেষকরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন 100টি কূপ খনন করার জন্য নতুন করে। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা ইন আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া 7 বাংলাদেশের মধ্যে 5 জনের মরদেহ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেল 5:30টায় শূন্যরেখায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ 5 জনের মরদেহ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। শনিবার সকাল থেকে অ্যাম্বুলেন্স নিয়ে বেনাপোল স্থলবন্দরে অপেক্ষা ছিলেন স্বজনরা। বেনাপোল দিয়ে যাদের মরদেহ আনা হয়েছে তারা হলেন দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও মোহিনী মিল এলাকার বাসিন্দা দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তাদের 3 বছর বয়সী সন্তান স্বর্ণাশিস দত্ত, তার শ্বশুর মোহাম্মদ আকরাম আলী ও ঢাকার সাভারের আমিনবাজার এলাকার ব্যবসায়ী আহমেদ বাবু। তারা চিকিৎসার জন্য ভারতে যান। এর আগে দুপুরে সাতক্ষীরার বাসিন্দা সাজুর মরদেহ দেশে পৌঁছে। বিজিবির উপস্থিতিতে ইমিগ্রেশন পুলিশ মরদেহ গ্রহণ করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার সময় স্বজনদের কান্নায় গোটা পরিবেশ ভারী হয়ে ওঠে। অন্যদিকে সাতক্ষীরার রেপ্তি সরকারের স্বজনরা জানান, রেপ্তির ছেলে ভারতে অবস্থান করায় সেখানেই তার মরদেহ সৎকার করা হয়। গত 19 আগস্ট মধ্যরাতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি ও 2 ভারতীয় নাগরিক মারা যায়। প্রত্যাশার চেয়েও বেশি প্রত্যাশা করতে গেলে আবারও বিপদ আসতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। অন্য কেউ যাতে মানুষের অতিরিক্ত প্রত্যাশার সুযোগ নিতে না পারে সে বিষয়ে রাজনৈতিক কর্মী ও দলগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোশাররফ হোসেনের 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি কথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, নির্বাচনের পর মানুষের প্রত্যাশা বেড়েছে, রাজনীতিবিদদের প্রতি মানুষের ধারণাও পরিবর্তিত হয়েছে। তাই রাজনৈতিক নেতাদের বক্তব্য ও কাজের মধ্যে মিল থাকতে হবে। একই সাথে মানুষের প্রত্যাশার সাথেও বাস্তবতার সমন্বয় থাকা প্রয়োজন বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বক্তারা বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোশাররফ হোসেনের রাজনৈতিক জীবনের বিভিন্ন অবদানের স্মৃতিচারণ করেন। শেষে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি শ্রদ্ধা জানালেন। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়। রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর সিদ্ধান্ত। জ্বালানি সমস্যা সরকারের নিয়ন্ত্রণে নেই জানিয়েছেন অর্থমন্ত্রী। চ্যালেঞ্জ মোকাবিলায় সৌর বিদ্যুতে আগ্রহ বাণিজ্য মন্ত্রীর। শিগগিরই চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখতে গেলেন সন্ত্রাসী হামলায় আহত ডাক্তার আসাদকে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।